কি বলে? ফারাজ সবার কথা মেনে নিয়ে উঠে দাঁড়ায়। ফারাজ রুম থেকে বের হওয়ার আগেই মৌ নীরাকে ডেকে নেয়। নীরা আসতেই ফারাজ বেরিয়ে যায় রুম থেকে। নীরা চলে যাওয়ায় বেলার আরো অস্বস্তি লাগছিল। সবার কি কথা হচ্ছে বিষয়টা ভীষণ আগ্রহের বিষয়। দরজায় টোকা দেওয়ার শব্দ হতেই বেলা বলে উঠল, দরজা আটকাচ্ছ আবার কেন? চলে এসো, ভাবি কেন ডাকছিল, কি বলে? ফারাজ বেলার কথায় পারে সে নীরাকে ভেবেছিল। ভেতরে এসে মিটমিটিয়ে হেসে পাঞ্জাবির পকেট থেকে 3টে গোলাপ বের করে হাতে নিয়ে বেলার দিকে এগিয়ে এলো। বেলা চোখ তুলে তাকাতেই ফারাজ বলে উঠল, বিয়ে করবেন আমাকে? আপনার অভাবে আমার অপুষ্টি দেখা দিয়েছে, আপনাকে ভীষণ প্রয়োজন। বেলা মৃদু হেসে বলল, ফারাজ পুষ্টিহীনতায় ভুগছে এমন কাউকে আমি বিয়ে করব না। আমি সুস্থ সবল পুরুষকে চাই। বেলার পাশে এসে বসলো। ওর দিকে তাকিয়ে বলল, তুমি এলে প্রথম আলিঙ্গনে আমি তরতাজা হয়ে যাব। তুমি শুধু আমার হয়ে যাও। এই বুকটা মরুভূমির কঠিন রোদে পড়ে আছে, তুমি বৃষ্টি হয়ে নামো। বেলা বিন্যস্ত স্বরে বলল, সারা জীবনের জন্য বৃষ্টি চাইছেন? অসহ্য লাগবে না? প্রথম আলিঙ্গনটা আমার হৃদয় প্রশান্ত করে দেবে। তারপর তো প্রতিটা দিন ভালোবাসার দিন, সেখানে রোদ, বৃষ্টি, শীত সবই থাকবে। হাতের ফুলগুলো আবারও বেলার দিকে বাড়িয়ে দিল ফারাজ। স্নিগ্ধ হেসে বলল, বিয়ে করবেন আমায়? আজীবন শক্ত করে হাতটা ধরে রাখবো। বিপদ আপনাকে ছুতে চাইলে নিজেকে আগে বাড়িয়ে দিব। সবটুকু আনন্দ, ভালো থাকা আপনার কাছে সমর্পণ করব। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটা বসন্ত কাটাতে চাই। বেলা ফারাজের হাত থেকে ফুলগুলো নিয়ে নিল। ফুলগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আর কত একা থাকবেন, আর কত সময় নষ্ট করবেন? বিয়ে করে নিন তবে। আজ সবাই যেহেতু চাইছেন। অনুষ্ঠান হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তবে আজ আমি তোমাকে নিয়েই যাব। বাসর আমি এখানে করব না। বেলা লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেললো। গাল দুটো লাল হতে শুরু করেছে। ফারাজ বেলার চিবুকে আঙুল দিয়ে মুখটা উঁচু করে বলল, মাজিহা, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তোমাকে বুকে না জড়ানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি চাইলে এখনো তোমাকে আমার বুকে জড়িয়ে নিতে পারি, কিন্তু আমি চাই আমার বুকে আমার স্ত্রী মাথা রাখুক। তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে এসো। বেলা অস্ফুট স্বরে বলে উঠল। ভালোবাসি আপনাকে। ফারাজ বুকে হাত চেপে ধরল। চোখ খিচে বন্ধ করে নিয়ে বলে উঠল, এভাবে ভালোবাসি বলবেন না, বুকে ব্যথা করে। বেলা খিলখিলিয়ে হেসে উঠল। ফারাজের দিকে তাকিয়ে সহাস্যে বলে উঠল, প্রতিদিন প্রতিবেলা ভালোবাসি বলবো। প্রয়োজনে হার্টের রোগী বানিয়ে দেব। আপনার গলার স্টেথোস্কোপটায় আমি কর্তৃত্ব ফলাবো। বুঝেছেন ডাক্তার সাহেব? ফারাজ মৃদু হেসে বলল। হৃদয় বিশেষজ্ঞ? বেলা ওপর নিচ মাথা নাড়ালো। মুচকি হেসে বলল, শুধু আপনার। ফারাজ সবার সাথে কথা শেষ করে বাসা থেকে বেরোলো। তার বউ বিয়ের দিন লাল শাড়ি পরবে, এটাই তার শেষ কথা। বিয়ে তো একবারই হবে জীবনে। অনুষ্ঠান পরে যতই হোক, বিয়ের অনুভূতি আর কখনো আসবে না। বাসা থেকে বের হতেই ওয়াহাজ এসে তার হাতটা খপ করে ধরে ফেললো। বলল, তুমি বাসায় যাও, আমার বোনের বিয়ের শাড়িটা অন্তত আমি কিনে আনি। তুমি সাদমানকে কল দাও। ছেলেটা অনেক ভালো, আমার সাথে কত ভালো সম্পর্ক ছিল। ছেলেটা অন্তত তোমাদের বিয়েতে থাকুক। তুমি যাও, ভেতরে গিয়ে বসো। ফারাজ আর কথা না বাড়িয়ে সোজা ভেতরে চলে গেল। ওয়াহাজও ছুটলো তার বোনের বিয়ের বেনারসি কিনতে। ফারাজ ভেতরে এসে জানালো ওয়াহাজ নিজে গিয়েছে শাড়ি কিনতে। অসময়ে কলিং বেল বেজে ওঠায় কেউ বুঝতে পারলো না কে এসেছে। মৌ গিয়ে দরজা খুলবে, তখনই নীরা বলে উঠল, ভাবি, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি বসো। মৌ উঠে দাঁড়ালো, সিরিয়াস ভঙ্গিতে বলল, এই তুমি যাও, ওয়াজিয়ার ওয়ার্ডরোব থেকে একটা শাড়ি বের করে পরে নাও। আমি শাড়ি পরে আছি, তুমিও শাড়ি পরে নাও। আজ বিয়ে না, জলদি যাও। আমি দরজা খুলে দিচ্ছি, তুমি পরে নাও। বিয়ের শাড়ি এলে আবার ব্যস্ত হয়ে যেতে হবে। নীরা সম্মতি জানিয়ে বেলার রুমে চলে গেল। দরজা না করে ভেতরে ঢুকে বলল, আমাকে শাড়ি পরতে বললো ভাবি, উনিও শাড়ি পরবেন আজ। বেলা একা একা চুপ করে বসেছিল। নীরাকে দেখে তার ভালো লাগছে। তার কথা শুনে চকিতে বলে উঠল, ওয়ার্ড্রপ থেকে যে শাড়ি ইচ্ছে বের করে পরে নাও। ভাবি তো ঠিকই বলেছে, আমার বিয়েতে সাজবে না।
বেলা বসা থেকে উঠে ওয়ার্ড্রবের দিকে হেঁটে চলল। ওয়ার্ড্রব খুলে বেছে বেছে নীল রঙের একটা শাড়ি বের করে নীরাকে দিয়ে বলল, এটা পরে নাও। টিপ। টকটকে লাল রঙের একটা শাড়ি পছন্দ করে কিনে এনেছে। মৌ আর নীরা মিলে বেলাকে সম্পূর্ণ কনের সাজে সাজিয়ে দিয়েছে। অলরেডি সন্ধ্যা পার হয়ে গিয়েছে। বেলা মাগরিবের নামাজ পড়েই বসেছিল। ঘড়িতে 8টা বেজে গিয়েছে। দুপুরের খাবার সবাই মিলে বিকেলে খেয়েছিল। ওয়াহাজ এতক্ষণে কাজী ডেকে এনেছে। গেস্ট রুমে সবাই অপেক্ষা করছে বেলার জন্য। নীরা বেলার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল। সাজ কমপ্লিট করে মৌ বলে উঠল, সব কমপ্লিট, দেখো কি দারুণ লাগছে। বেলা মিষ্টি হেসে আয়নায় নিজেকে দেখে নিল একবার, তারপর বলল, দিলে কখন? খেয়ালই করিনি। টিপটা মুছে দাও প্লিজ। মৌ চকিতে বলে উঠল, কেন? সুন্দর লাগছে তো। তুমি ফোনে কথা বলছিলে তখন দিলাম। না প্লিজ, ওটা মুছে দাও। আমি টিপ নিব না, টিপ আমার পছন্দ না। এটা কোনো কথা? বলেই কপালের টিপটা মুছে দিল মৌ। বেলা মুচকি হাসলো। নীরা উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ফারাজ ভাইয়া আজ চোখই ফেরাতে পারবে না, হাঁ করে জনসম্মুখেই চেয়ে চেয়ে দেখবে। বেলা মাথা নিচু করে নিল। মৌ উচ্চস্বরে হেসে উঠল। দরজায় নক করার শব্দ হতেই দুজনের হাসি থেমে গেল। মৌ গিয়ে দরজা খুলল। ওপাশে ওয়াহাজ দাঁড়িয়ে। মৌ স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ বলো, এক্ষুনি যেতে হবে। না, 10 মিনিট পরে এসো। এখানে দেরি হচ্ছে দেখে কাজী সাহেব একটু বেরোলেন। সামনের একটা বাসায় বিয়ে পড়িয়ে চলে আসবেন। অনেকক্ষণ ধরেই গেছেন, চলে আসবেন এখনই। তুমি একটা কাজ করো। মৌ উৎসুকভাবে বলল। বলো। ওয়াহাজ একবার পিছনের দিকে তাকিয়ে দেখে বলল, সাদমান এসেছে, ওকে কিছু খেতে দাও। আমি ওয়াজিয়ার ব্যাগ গুছিয়ে দিব বলছি, আমি নীলাকে পাঠিয়ে দিচ্ছি। ওয়াহাজ একপাশে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আমার বোনের সাজ হয়েছে। মৌ এবার উচ্ছ্বসিত হয়ে বলল, ডান, আসো দেখবে, আসো। ওয়াহাজ মৃদু হাসলো। ভেতরে ঢুকলো সে। মৌ ইশারায় নীরাকে কাছে ডাকলো। ওয়াহাজ গিয়ে বেলার কাছে দাঁড়ালো। হেসে বলল, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার বোনকে। বেলার কথাটা ভালো লাগার কথা, তবুও বুকে বিঁধল। নরম গলায় বলে উঠল, আমাদের একসাথে থাকা এবার থেকে আবার হবে না। আবার তোমাদের ছেড়ে থাকতে হবে। ওয়াহাজ বোনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। বলল, তোর ভাইয়া তোর জন্য সর্বদা উপস্থিত। তোর ভাই তোর জন্য প্রাণটাও দিয়ে দিতে পারে। কাছেই তো রাখছি, যেন যখন ইচ্ছা চলে আসতে পারিস, বা আমিও চলে যেতে পারি। অজানা কোনো বাড়িতে দিচ্ছি না তোকে, যাতে তোর কষ্ট না হয়। এই মানুষগুলো তোকে খুব ভালো রাখবে। বেলা ছোট ছোট শব্দে বলল, এবার অন্তত তোমাদের সবাইকে নিয়ে আমার একটু ভালো থাকা হোক। আমি আর কষ্ট পেতে চাই না। ওয়াহাজ বেলার মাথা তুলে দু গালে হাত রেখে বলল, আমরা সবাই এবার খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। এবার সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ। মৌয়ের কথা মতো নীরা বেলার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। সাদমান পেছনের দিকে হয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। নীরা গলা খাকারি দিতেই সাদমান ফিরে তাকালো। নীরাকে দেখে তার দিকেই নজর নিবদ্ধ রেখে ফোনটা মুখের কাছে নিয়ে বলল, পরে কথা বলছি। সাদমান এক পলকে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার বেশ অস্বস্তি লাগছে সাদমানের নিবদ্ধ নজরে। মনে 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 ভাবছে, কেউ এসে এভাবে দেখে ফেললে কি অবস্থা হবে। এরকম কিছু ঘটার আগেই নীরা মৃদু হেসে স্বাভাবিক গলায় বলল, কিছু খাবেন? আসুন, কাজী সাহেব এখনই হয়তো চলে আসবে। সাদমানের ধ্যান ভাঙে। হকচকিয়ে বলে উঠল, আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। বিয়ে বাড়িতে এসেছেন আর বলছেন খাবেন না? বিয়ের খবর পাওয়ার আগেই খেয়ে নিয়েছি। আল্লাহ বাঁচিয়েছে আজকে। এই সময় বেশি চাপ নেই, নইলে তো আমি আসতেই পারতাম না, মিস করতাম অনেক কিছু। শেষের বাক্যটুকু মৃদু স্বরে বলল সাদমান। নীরা খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, অল্প করে কিছু খেয়ে নিন, আপুর বিয়ে বলে কথা, না খেয়ে যেতে দেই কিভাবে? সাদমান নীরার পিছু পিছু এসে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো। বলল, আম্মা আপনার সাথে দেখা করতে চেয়েছে, কবে দেখা করতে পারবেন? আপনার তো জব লাগবে। সাদমানকে ইশারায় চেয়ারে বসতে বললে প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, বিয়েটা ভালো মতো হয়ে যাক, আগামীকাল গিয়ে দেখা করে আসবো না হয়।
আপনি আমাকে ঠিকানাটা মেসেজে দিয়ে রাখুন, তাহলেই হবে। আপনার বাড়ি থেকে কেউ খোঁজ নেয়নি আপনার? সাদমানের এই প্রশ্নে যেন থমকে গেল নীরা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পৃথিবীতে রইল কে আমার খোঁজ নেয়ার? বাবা তো মারা গেছে, বাড়ি থেকে পালিয়ে আসায় সৎ মা বেঁচে গেছে, আর কেউ নেই আমার। সাদমান দমে গেল। কথা খুঁজে পাচ্ছিল না সে। কি বলবে ভেবে বাড়ির খবরই জানতে চাইলো। সে ভেবেছিল হয়তো নীরার সাথে আরো কিছুক্ষণ কথা চালিয়ে যাবে। নীরার এমন কথায় আর কোনো কথা বলার সাহস করলো না সে। চুপ করে প্লেটের দিকে তাকিয়ে রইল। নীরা খাবার বেড়ে দিয়ে বলল, আপনার বাসায় কে কে আছেন? সাদমান এবার বেশ আগ্রহের সাথে বলল, আমি আর আম্মা। আর কেউ নেই? না, কেউ নেই? বাবা মারা গিয়েছে। নীরা শ্বাস দীর্ঘ করলো, মৃদু হেসে বলল, আপনার তবু মা আছে। আপনার চাই? সালমানের কথা বুঝতে পারলো না নীরা, জানতে চাইলো, কি মা। কি বলছেন? মা চাই? মৃত মানুষকে ফিরে আসতে দেখেছেন কখনো? আমার মাকে মা ভাবতে পারবেন না? রুম ভর্তি মানুষ অপেক্ষা করছে কনের। কাজী সাহেব ফিরে এসেছেন। সবাই বেলার জন্য অপেক্ষায় বসে আছে। সাদমান এসে ফারাজের একপাশে বসেছে। ফারাজকে চুপ থাকতে দেখে আস্তে করে ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল, আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না ভাই, একা কেন বাসর ঘরে যাবি? ফারাজ মারি শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, এখানে বসে ফালতু কথা বলবি না সাদমান। বিয়ে করতেছিস সেটা ভালো কাজ, আর আমি বিয়ের কথা বললে সেটা ফালতু কাজ। বিয়েতে এসেছিস, চুপচাপ বসে থাক। তুই দর্শক। শোন, একটা গোপন তথ্য ফাঁস করি। ফারাজ ভ্রু কুঁচকে বলে উঠল। কি গোপন তথ্য? সাদমান মাথা চুলকে বলল। তুই কি জানিস? আর চোখে সাদমানের দিকে তাকালো ফারাজ। পুনরায় শক্ত ধাঁচে বলল, কি জানবো? তুই কি জানিস নীরা অনেক সুন্দর? ফারাজ এবার মৃদু হাসলো, হাসি লুকিয়ে বলল, কেউ সুন্দর কিনা সেটা জানতে মন দিয়ে দেখতে হয়। আমার ব্যক্তিগত নারী থাকতে আমি অন্য নারীকে মন দিয়ে দেখতে যাব কেন? আমার বউ যদি জানে আমি কারো সৌন্দর্য বিশ্লেষণ করতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, তাহলে কি আমাকে বিয়ে করবে? সাদমান সেন্টি ইমোজির মতো মুখ করে ফারাজের দিকে তাকিয়ে রইল। নরম গলায় বলল, বিয়ের আগেই তুই যদি ওয়াজিহাকে বউ বলতে পারিস, তাহলে প্রেমের আগে আমি নীরাকে প্রেমিকা বলতে পারবো না? ফারাজ কিছু বলবে তার আগেই দরজার সামনে থেকে নীরা সাদমানের পাশে এসে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, সাদমান সাহেব, একটু বাইরে আসবেন? ফারাজ কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে উঠল, যা, জলদি বাইরে যা। আমার মাথা না খেয়ে বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আয়। সাদমান উল্টে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। নীরার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, চলুন। নীরা রওনা দিল। সাদমান পিছু পিছু বাইরে চলে এলো। নীরা আমতা আমতা করে বলল, এখন তো সবাই ব্যস্ত, তাই আপনাকে একটু বিরক্ত করলাম। আমাকে একটা সাহায্য করতে পারবেন? সাদমান এদিক ওদিক দেখে বলল, কি করতে হবে বলুন? আসলে আমার কাছে জমানো কিছু টাকা ছিল, ওটা দিয়ে আপুর বিয়ের খবর শুনেই এমার্জেন্সি একটা শাড়ি অর্ডার দিয়েছি। বিয়েতে কিছু একটা তো দিতে হবে। ওটা চলে এসেছে। সামনের ওই বাজারটায় একজন এসে অপেক্ষা করছে। আপনি একটু যাবেন? আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। বিয়ে তো এখনই শুরু হবে, এখন যেতে হবে? বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট লাগবে। সাদমান কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। নীরা বেলার রুমের দিকে চলে যায়। পরিবেশ ঠান্ডা। ফাহমিদা বেগম মুহিব সাহেবের পাশে এসে বসলেন। মুচকি হেসে বললেন, মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে। মুহিব সাহেব হেসে ফেললেন, বললেন, আমার ছেলের পছন্দ আছে। মেয়েটা রূপবতী, সাথে সাথে গুণবতীও। দোয়া করে ছেলে মেয়ে দুজন সুখী হোক। মৌ আর নীরা মিলে বেলাকে রুমে নিয়ে এলো। ফারাজ নজর উঠালো। বেলাকে লাল শাড়িতে দেখে তার বুকটা কাঁপছে। শুধু কাঁপছে না, প্রচন্ড জোরে কাঁপছে। হৃদস্পন্দন প্রচন্ড গতিতে বেড়েছে। চোখ ঝিমিয়ে আসছে, জল এসেছে চোখে। ঠাউর করতে পারলো না সে। বারবার কয়েকবার ঝাপসা চোখে ফেললো। না, আরো ঝাপসা লাগছে সবকিছু। সোফায় হাত রাখার অংশটা চেপে ধরলো। অস্থিরতা পেয়ে বসেছে তাকে। বেলার দিক থেকে নজর সরাতে পারছে না সে। এতগুলো বছরের অপেক্ষা তো শুধু এই মেয়েকে এই রূপে দেখার জন্যই ছিল। পাঞ্জাবির পকেটে হাত দিল ফারাজ। টিস্যুটা এখন তার প্রয়োজন। তাড়াতাড়ি করে চোখটা মুছে নিল সে।
সাদমান রুমে প্রবেশ করতেই জোরে বলে উঠল, বর কি বউকে দেখে কান্না করে ফেলেছে? ভাই, এটা তোরই বউ? এমন ভাব নিচ্ছিস যেন প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। সবার নজর বেলার দিকে ছিল। সাদমানের কথায় সবার নজর ফারাজের দিকে গেল। মুহিব সাহেব এতক্ষণে ছেলেকে দেখে পিঠে হাত বুলিয়ে দিলেন। বেলার নজরও কিছুক্ষণের জন্য ফারাজের দিকে গিয়েছিল। লোকলজ্জার ভয়ে নজর নামিয়ে নিল সে। পরিবেশ সামলে নিল ওয়াহাজ। কাজী সাহেব এগিয়ে এসে বসলেন, বললেন, বর বউ আলাদা কেন? পাশাপাশি বসান। এখন থেকে তো তাদের জীবন একসাথে শুরু হবে, পাশাপাশি থেকেই শুরু করুক। সাদমান নীরার পাশে দাঁড়িয়েছিল। নীরাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব কিন্তু রোমান্টিক আছে। নীরা ভ্রু কুঁচকে বলল, মৌ, এখানে রোমান্টিকের কি আছে? উনি তো ঠিকই বলেছেন, একসাথে জীবন শুরু করবে, পাশাপাশি থেকেই শুরু করুক। রোমান্টিকতা সঠিক হতে পারে না? কি আজব মানুষজন আমার আশেপাশে। বেলাকে নিয়ে গিয়ে ফারাজের পাশে বসালো। সবাই একে একে কথা বলা বন্ধ করলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। সবকিছু রেজিস্ট্রি খাতায় লিখে নিলেন। বিয়ের কাজ শুরু করলেন তিনি। ফারাজ নিশ্চুপ হয়ে বসে রইল। বেলা মাথা নিচু করে সময় গুনছে। আশেপাশে কারুর দিকেও যেন আজ তাকাতে পারছে না। এরকম একটা সময়ের মুখোমুখি সে আরো একবার হয়েছিল। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল তার। চোখ বন্ধ করে মনে মনে বলে উঠল, আল্লাহ, এবার আমারে কাদাইও না। আল্লাহ। কাজী সাহেব বেলাকে ডাকলেন। বেলা মাথা উঁচিয়ে তাকালো। তার কানে পৌঁছালো, মা, তুমি বিয়েতে রাজি থাকলে সবার সম্মুখে ফরাজ সাহেবকে স্বামী হিসাবে স্বীকার করে নাও। বলো আলহামদুলিল্লাহ, কবুল। বেলা ফারাজের দিকে চাইলো। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, এই মানুষটা আজ থেকে তার হবে। ফারাজ বেলার হাতটা এবার শক্ত করে হাতের মুঠোয় নিল। চোখে চোখ রেখে বলল, চলো বিয়ে করে ফেলি। বেলা মৃদু হাসলো। মুহূর্তের মধ্যেই হাসি লুকিয়ে নিল সে। কাজী সাহেবের গলা আরেকবার কানে এলো। তাকে কবুল বলতে বলা হচ্ছে। ভয়ে তার বুক কাঁপছে। বুকের কাঁপুনি গলায় এসে পৌঁছালো। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বেলার স্বর কানে পৌঁছতেই আপনা আপনি ওষ্ঠ প্রসারিত হলো সবার। ফারাজ প্রাপ্তির হাসি হাসলো। ওপাশ থেকে সাদমান নীরার দিকে তাকিয়ে বলে উঠল, আমারও একটা বিয়ে করা প্রয়োজন। নীরার কোনো দিকে খেয়াল নেই। এক মনে বর বউকে দেখে যাচ্ছে। তিনবার কবুল বলে শেষ করলো বেলা। এবার ফারাজের পালা। ফারাজের সময় এলে কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল। বিয়ে সম্পন্ন হতেই সবার মাঝে এক প্রকার উচ্ছ্বাস খেলে গেল। মৌ ছুটল মিষ্টি আনতে। ওয়াহাজ বোনের অন্য পাশে গিয়ে বসলো। মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। কাজী সাহেবকে পারিশ্রমিক বুঝিয়ে বাহিরের দিকে এগিয়ে দিল ওয়াহাজ। মুহিব আহসান উঠে দাঁড়ান। ওয়াহাজের সাথে কথা শেষ করে ছেলের বউকে এবার বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মৌ আর ওয়াহাজকে জানান তারা যেন আগামীকাল সকাল সকাল তাদের বাড়িতে চলে যান। নীরাকেও যেন সঙ্গে করে নিয়ে যায় তারা। রাত হয়ে যাওয়ায় বেশি দেরি না করে বেরিয়ে পড়ে সবাই। মৌ বেলার পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্রের লাগেজটা ফারাজকে নিয়ে যেতে বললে ফারাজ বলে উঠল, এসব কিছু লাগবে না। মৃদু হেসে বলল, তা তো জানি, তবুও যদি লাগে তোমার বইয়ের। রেখে দে, লাগবে না। সবাই গাড়িতে উঠে বসেছে। গাড়ির বাহিরে বেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মাথা উঁচিয়ে ওয়াহাজের দিকে তাকালো সে। ভাইয়া, আমার জন্য দোয়া করো, সুখটা যেন আমার ভাগ্যে এবার লেখা থাকে। ওয়াহাজ মৃদু হেসে বেলার গালে নিজের ডান হাত ছুঁয়ে বলল, শোকটা তোমার দৈনন্দিন অভ্যাস হোক। ওয়াহাজ কিছুক্ষণ বেলার সাথে কথা বলল। ভাই বোনের কথা শেষ করে ওয়াহাজ নিজেই বেলাকে গাড়ির দরজা খুলে গাড়িতে তুলে দিল। মিনিট খানেকের মাঝেই গাড়ি চলতে শুরু করলো। তিনজন দাঁড়িয়ে রইল। গাড়ি যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। গাড়ি বাসার বাহিরে রাস্তায় এসে থামলো। রফিক চাচাকে আগেই খবর দিয়ে রাখা হয়েছে। গাড়ির শব্দ পেতেই রফিক চাচা এসে দরজা খুলে মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, এতদিন বাড়িটা নতুন আলো আইলো, এবার বাড়িটা আর খাখা করব না। গেটের একপাশে দাঁড়িয়ে সাইড দিয়ে ফারাজ গাড়ি চালিয়ে ভেতরে প্রবেশ করলো। বাহিরে বড় উঠানটায় গাড়ি এসে থামলো। রফিক চাচা গেট আটকাবে তখনই ফারাজ গাড়ির গ্লাস নামিয়ে পিছনের দিকে তাকিয়ে বলে উঠল, চাচা, গেট লক করেন না।
মুহিব সাহেব আর ফাহমিদা বেগম গাড়ি থেকে ততক্ষণে নেমে পড়েছেন। বেলা সামনের দিকে সিটে ফারাজের পাশেই বসেছিল। ফারাজের উক্ত কথায় তার দিকে তাকালো সে। রফিক চাচা সেখানেই দাঁড়িয়ে রইলেন। ফারাজ মায়ের দিকে তাকিয়ে আবারও বলল, আম্মা, আমি ওকে নিয়ে এক কাপ চা খেয়ে আসি। ফাহমিদা বেগম মুহিব সাহেবের দিকে তাকিয়ে আবার ছেলের দিকে তাকালেন, বললেন, এখন চা? হ্যাঁ, সাথে নতুন বউ আর এক কাপ চা, দারুণ কম্বিনেশন। তাড়াতাড়ি ফ্রেশ হো, বিয়ের দিনে এইভাবে কে বাইরে যায়? বুদ্ধি শুদ্ধি লোভ যেন না পায়। বলেই মুহিব সাহেব ফাহমিদা বেগমকে ইশারায় ডেকে বাড়ির ভিতরের দিকে রওনা দিলেন। ফারাজ বাবাকে ডেকে বলল, বাবা, চাইলে তুমিও আমাদের সাথে এসো আম্মাকে নিয়ে। মুহিব সাহেব না দাঁড়িয়ে সোজা ভেতরের দিকে চলে গেলেন। ফারাজও না দাঁড়িয়ে গাড়িটা পিছনের দিকে ব্যাক করলো। বেলা বাহিরের দিকটা ভালো করে দেখে বলল, এই সময় কি বাইরে যাওয়া উচিত হচ্ছে? আগামীকাল গেলে হতো না? 20 মিনিটেই হয়ে যাবে। তোমার কি শরীর খারাপ লাগছে? 20 মিনিটই লাগবে তো? যাবে? বুঝতে পারছি না এভাবে যাওয়া ঠিক হচ্ছে কিনা। বরের সাথে সব রাইট, চলো 20-25 মিনিটেরই তো ব্যাপার। ফারাজ দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মিনিট 5 মাথায় গাড়ি এসে থামে একটা স্টলের সামনে। খুব একটা মানুষ নেই, দু একজন বাইরে বসে চা খাচ্ছে। গাড়ি থেকে নেমে বেলার ওপাশে গিয়ে দরজা খুলে দিল ফারাজ। বেলা শাড়িটা ধরে একটু উঁচু মাটিতে পা রাখবে, তখনই ফারাজ বলে উঠল, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি এখানেই বসো। একটা চেয়ার নিয়ে এসে আমি এখানটায় সামনে বসি, ভালো হবে না? বেলা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চুপ করে সেখানেই বসে রইল। ফারাজ গিয়ে চায়ের কথা বলে এলো এবং সাথে করে দুটো চেয়ার নিয়ে এলো। মুখোমুখি বসে দুজন। চাঁদ আজকে আলো ছড়িয়েছে, দুজনের মুখ শরীরের আশেপাশে যেন লুটোপুটি খাচ্ছে। ফারাজ বেলার চোখে চোখ রাখলো। এখানে দুইটা চাঁদ, একটা প্রাকৃতিক আর একটা মানবীয়, একটা আকাশের আর একটা আমার, শুধুই আমার। আমার সামনে বসে থাকা চাঁদটা শুধুই আমার, সে শুধু আমার জীবনে জ্যোৎস্নার মতো আলো ছড়াবে। বেলা চুপচাপ ফারাজের কথা শুনছে। ইদানিং সে ফারাজের কথায় তৃপ্তি পায়, মন জুড়িয়ে যায়। মাঝে মাঝে ভাবে পৃথিবীর সব স্বামী কেন ফারাজের মতো প্রেমিক হয়ে উঠতে পারে না। প্রতিটা স্বামী যদি শুরু থেকেই জীবনের শেষ অবধি স্ত্রীর প্রেমিক হয়ে থাকতে পারত, তাহলে হয়তো এত এত বিচ্ছেদ হতো না। ফারাজ আবারও বলে উঠল, আজ তুমি আমার হয়ে গেলে, কি শান্তি। তোমার যে আকাঙ্ক্ষার কিছু আর আমার ছিল না। আজ মনে হচ্ছে পৃথিবীর সব আমি পেয়ে গেছি। আজ থেকে সময়টা শুধু আমার, আমার আর আমার, অনলি মাইন। চা এলো। চাওলা 2 কাপ চা নিয়ে ফারাজের পাশে চেয়ারে রাখতে রাখতে বলল, আব্বাই কি নতুন বিয়া কইরা বনি আইলেনি? ফারাজ মৃদু হেসে মাথা নাড়ল। লোকটি একগাল হেসে দিল, বলল, আল্লাহর কাছে কই, আল্লাহ আপনাকেও ভালো রাখুক, খুব ভালো রাখুক। লোকটি চলে গেলেই ফারাজ 1 কাপ চা বেলার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা মটকা চা, এখানকার স্পেশাল চা। এটা সাবধানে ধরো, অনেক গরম। আমি ঠান্ডা করে দেবো একটু। বেলা হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, আমি কি বাচ্চা নাকি? বাচ্চা নাও, আদরের বউ, বউদের আদরে রাখতে হয়। আমি ঠান্ডা করে খেতে পারবো, দিন। বেলা চায়ের কাপটা নিয়ে বলল, আপনি তখন কাঁদছিলেন কেন? ফারাজ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কখন? আমাকে যখন আপনার পাশে বসানো হলো তখন দেখলাম কাঁদছেন। ওটা আপনাকে পাওয়ার খুশি, ওটা কান্না না। আমাকে কেউ এত ভালোবাসবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যেগুলো কল্পনাও অসম্ভব ছিল সেগুলো এখন আমার বাস্তব। চারপাশে শোরগোল শোনা যাচ্ছে। ফারাজ পিছনের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল তার। জলদি উঠে দাঁড়ালো সে, চায়ের কাপটা হাতে রেখেই বলে উঠল, ওয়াজিহা, গাড়ির দরজা লক করে দাও প্লিজ। চারিদিকে চেঁচামেচি বেড়েছে। বেলার বুক কেঁপে উঠল, বলে উঠল, আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়িতে উঠে আসুন। ফারাজ থেমে গেল। হঠাৎ কিছু মনে হতেই বলল, আপনার ডান হাতের ওদিকে আমার লাইসেন্সকৃত রিভলভার আছে, ওটা দিন আমাকে। বেলা তাড়াহুড়ো করে সেটা বের করে ফারাজের হাতে দিয়ে দিল। দুজন তাদের দিকে এগিয়ে আসছিল। ফারাজ সেদিকে রিভলভার তাক করে বলে উঠল, কেউ এক পায়ে গেলে আমি গুলি ছুটতে বাধ্য হব। 2 মিনিটের মধ্যে জায়গা খালি না করলে 5 মিনিটের মাথায় পুলিশ আসবে, নয়তো 2-3টা লাশ পড়ে যাবে। আমার কথার কোনো হেরফের হবে না।
আকাশের দিকে একটা গুলি ছুড়ল সে। যারা স্টলে হামলা করতে এসেছিল তারা ছুটোছুটি করতে শুরু করলো। তৎক্ষণাৎ বেলার ফোনে একটা মেসেজ এলো। এটা কিছুই না, জাস্ট বুঝিয়ে দিলাম তুই সুখে বেসে যাচ্ছিস না, রক্তাক্তর খেলা জমে উঠবে। বাসরাত আজ, অথচ বাড়ির কোথাও কোনো ফুলের গন্ধ নেই। বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় কোনো সাজসজ্জাও হয়নি বাড়িতে। ফারাজ নিজের রুমের দরজাটা খুললো। অন্ধকারে ছেয়ে আছে। সুইচ বোর্ডের সুইচ টিপে রুমে আলো জ্বালালো সে। চারপাশটা তখনই আলোকিত হয়ে গেল। ফারাজ বেলার দিকে ফিরে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। বেলা অসহায় ভঙ্গিতে বলল, কিছুই তো আনতে দেননি, আমি এখন কি পরবো? কেন? একটা বক্স থেকে চাবি বের করে বেলার দিকে এগিয়ে দিল ফারাজ। হাতে ধরিয়ে দিয়ে বলল, আলমারিটা খুলুন তো। বেলা জিজ্ঞেস করলো। খুলেই দেখো না। বেলা ধীর পায়ে আলমারির দিকে গেল। আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল তার। আলমারির প্রথম থাক ভর্তি শাড়ি, এবং শাড়ির সাথে প্রয়োজনীয় সবকিছুই। মাঝেরটায় আর নিচেরটায় প্রয়োজনীয় পোশাকে ভর্তি। এগুলো দেখে সাথে সাথে ফারাজের দিকে তাকালো সে। দুপা এগিয়ে এসে বলল, এই কাণ্ড কবে করলেন? ফারাজ মৃদু হেসে বলল, তুমি ফেরার মাসখানেক আগে। বেলা হেসে ফেললো। এই মুহূর্তে হাসি পেল তার। হাসতে হাসতে বলল, এত কেন কিনেছেন? আর এই জন্যই আমাকে কিছু আনতে দেননি? এগুলো না করলে তোমার এই প্রাণোচ্ছল হাসিটা মিস করতাম। ধুর, আপনিও না। এবার তো একটু জড়তা কমাও, একটু দূরত্ব কমাও। বেলা বুঝলো কথাটা। প্রাণোচ্ছল হাসিটা মৃদু হাসিতে রূপ নিল। মৃদু হেসে বলল, কি করতে হবে আমার? বেশি কিছু না, আমাকে শুধু অত্যাধিক সম্মান আর ভালোবাসার জায়গাটা পরিবর্তন করো। একটু নিজের ভাবো, অন্য বউয়ের যেমন বরকে রাখে, অন্য বউয়েরা যেমন ভাবে বরকে রাখে, তুমিও আমায় রেখে দাও। ফারাজ বেলার চোখে চোখ রেখে কথাগুলো বলল। চোখে নেশালো ভাব। বেলা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, কোন রঙের শাড়ি পরবো বলুন তো? ফারাজ আলমারির দিকে এগিয়ে একটা কালো রঙের শাড়ি বের করলো। হাতে ধরে নাড়াচাড়া করতে করতে বলল, আজ এটা পরো। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে বের হলে আপনি ফ্রেশ হয়ে নেবেন। আমাদেরকে আবার নামাজ পড়তে হবে? ও বাসায় তো দুজনকে নিয়ে নামাজ পড়িয়ে দিল। আমি আসছি। বলেই ফারাজের হাত থেকে শাড়িটা নিল সে। আলমারি থেকে বাকি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকবে, তখনই ফারাজ বলল, তুমি এটাই যাও, আমি বাইরে ওটা ফ্রেশ হয়ে আসছি। বেলা একপাশে মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো। পোশাকগুলো রেখেই সামনে তাকিয়ে দেখলো সে যে ফেস ওয়াশটা ব্যবহার করে সেটাই এখানে রাখা আছে। আয়নায় নিজের মুখটা দেখেই মনে হলো মেকআপ তুলতে হবে। বাহিরে বেরিয়ে এলো সে। টিস্যু আর ক্রিম নিয়ে ভেতরে প্রবেশ করলো আবার। ফ্রেশ হতে হতে প্রায় আধা ঘন্টা লেগে গেল তার। ফারাজ বসে বসে তার জন্য অপেক্ষা করছিল। বেলা বের হচ্ছে না দেখে মাত্রই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে সে। কট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই পিছনে ঘুরে তাকালো ফারাজ। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে বেলা, চুলগুলো খোলা, সামনের এক পাশে ফেলে রেখেছে। ফারাজকে দেখে মৃদু হাসলো সে। ধীর পায়ে ব্যালকনিতে পা রাখলো। ফারাজ তখনও বেলার দিকে পলকহীন চোখে চেয়ে আছে। ফারাজকে দেখে মৃদু হাসলো বেলা। শাড়ির আঁচলের নিচের অংশ ভাঁজ করে কাঁধের উপর তুলে নিল সে। জিজ্ঞাসু চোখে ফারাজের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমাকে? ফারাজ আনমনে বলে উঠল, একদম আমার বউয়ের মতো লাগছে। ফিক করে হেসে ফেলল বেলা। ফারাজ সাথে সাথেই ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরলো। ব্যালকনির গ্রিল ধরে ফারাজের পাশে গিয়ে দাঁড়ালো। ফারাজ এবার বেলার মতোই ঘুরে বাহিরের দিকে তাকালো। চারিদিক শুনশান নীরবতা পালন করছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে শুধু। ফারাজ পাশেই একটা গোলাপের টব রাখা। গাছে 4টা ফুল ফুটেছে। সপ্তাহখানেক ধরে 2টা পূর্ণ আকার পেয়েছে, একটা মাঝারি আর একটা সবে মাত্র কলি থেকে ফুলের পাপড়ি বের হতে শুরু করেছে। বড় 2টা ফুলের মধ্যে থেকে একটা ফুল ছিঁড়ে নিল সে। ফুলটা বেলার কানে গুজে দিতে উদ্যত হলো। সামনে দিকে চুল এসে পড়ছে বেলার মুখে। চুলগুলো 2টা আঙুল দিয়ে কানের পেছনে গুজে দিল। এই প্রথম ফারাজের এমন স্পর্শে খানিক চমকে উঠল সে। ফারাজের দিকে ঘুরে তাকালো এবার। ফারাজ আলতো হেসে ফুলটা বেলার কানে গুজে দিয়ে বলল, আমার মানবীয় গোলাপের কানে প্রকৃতির গোলাপ। ব্যাপারটা সুন্দর না? বেলা মৃদু হেসে মাথা নিচু করে নিল। ফারাজ তখন ভারী শেরওয়ানি পাল্টে সাদা পাঞ্জাবি পরেছে। অন্যান্য সব রঙের তুলনায় যে কোনো পুরুষকে হয়তো সাদা রঙই বেশি মানায়। বেলা চুপি চুপি মাথা তুলে ফারাজের দিকে তাকালো। ফারাজ পাঞ্জাবির পকেট থেকে লাল খয়েরি রঙের একটা ছোট্ট বক্স বের করলো। সেটা থেকে একটা সিম্পল ডিজাইনের রিং বের করে বেলার সামনে ধরলো। বেলার দিকে তাকিয়ে বলল,
আজ থেকে তোমার সব কিছুতে আমার অধিকার চাই। বেলা লজ্জায় মাথা নিচু করে নিল। ফারাজ রিংটা বেলার অনামিকায় পরিয়ে দিল। পর মুহূর্তেই বেলাকে অবাক করে দিয়ে ফারাজের ওষ্ঠ বেলার কপাল স্পর্শ করলো। নিজের কপালে সদ্য বিবাহিত স্বামীর ঠোঁটের স্পর্শ অনুভব করতেই চোখ বন্ধ করে নিল বেলা। কপালের পর একে একে দুইটা গাল, চোখ, চিবুক স্পর্শ করতে থাকলো ওষ্ঠজোড়া। বিনা বাধায় দুজন আরো কাছাকাছি হবে তখনই ফারাজকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে রুমে চলে আসে বেলা। ফারাজ মৃদু হেসে নিজেও রুমে এসে ব্যালকনির দরজা আটকে দিল। লাইট নিভিয়ে ড্রিম লাইটের মৃদু আলো অন করে দিল। বেলা সামনেটায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারাজ ধীর পায়ে বেলার পিছনে ভীষণ কাছাকাছি দাঁড়ালো। নিজের ডান হাত বেলার ডান হাত স্পর্শ করলো। মুহূর্তে কেঁপে উঠল বেলা। বাম হাতে বেলার কাঁধের এক পাশে চুল সরিয়ে দিল ফারাজ। ফারাজের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। জোরে জোরে শ্বাস ফেলছে বেলা। ফারাজের ঠোঁট পিঠ স্পর্শ করতেই শরীর কেঁপে উঠল বেলার। কেঁপে উঠল পুরো শরীর। চোখ জোড়া খিঁচে বন্ধ করে নিল। ফারাজ বেলার দুই বাহুতে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বেলা ধীরে ধীরে চোখ খুলে ফারাজের দিকে তাকালো। লজ্জা লাগছে তার, ভীষণ লজ্জা লাগছে। লাজিরাঙা বউ যেন এই মুহূর্তে বেলাকেই বলা চলে। বেলার চোখে মোহগ্রস্তের মতো চেয়ে রইল ফারাজ। বেলার চোখ জোড়া তাকে সম্মোহনী বার্তা প্রদান করছে, পান করতে বলছে কোনো এক অমৃত সুধা। বশীভূত হওয়ার ন্যায় নিজেকে বেলার আরো সন্নিকটে এগিয়ে নিল। চোখ থেকে চোখ সরে ঠোঁটে অবস্থান করলো। চোখ জোড়া বন্ধ হলো। বেলার কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল ফারাজ। দুজন ভেসে চলল এক অনন্য দুনিয়ায়, যেখানে শুধু সে আর বেলা ছাড়া তৃতীয় কোনো সত্তা নেই, কোথাও কেউ নেই। বেশ কিছুক্ষণ পর নিজেকে ফারাজের কাছ থেকে ছাড়িয়ে নিল বেলা। ফারাজ তখনও মোহগ্রস্ত। বেলার দিকে তাকালো, বেলার দিকে নেশালো চোখে চেয়ে আছে। ফারাজ এবার বেলার হাত ধরে আবারও নিজের কাছে টেনে নিল। গালে লেপটে থাকা চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুঁজে দিল। নরম গলায় বলল। বেলা কিছু বলল না, মাথাটা নিচু করে নিল। ফারাজ ধরে নিল মৌনতার সঙ্গ দেওয়ার লক্ষণ। চকিতে বেলাকে চমকে দিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, চলো দাম্পত্য জীবন শুরু করা যাক। বেলা ফারাজের বুকে মুখ গুজল। ফারাজ বেলাকে দেখে পুনরায় হেসে অশ্রু প্রসারিত করল। শাশুড়িকে রান্নাঘরে দেখে বেলা নিজেদের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে আসে। বেলাকে রান্নাঘরের দরজায় দেখে ফাহমিদা বেগম মৃদু হেসে বললেন, ঘুম হলো? বেলা ধীর পায়ে রান্নাঘরে প্রবেশ করল। ফাহমিদা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু গলায় বলল, আমি উঠেছি অনেকক্ষণ আগেই। ফজরের পর আর ঘুম ধরে না কোনো মতেই। নামাজ শেষ করে শেলফ থেকে একটা বই নিয়ে পড়ছিলাম। কয়েকবার বাইরে বেরিয়ে দেখেছি আপনি বের হননি, তাই আমিও রুমেই বসেছিলাম। ফাহমিদা বেগম রুটি বানাতে বানাতে বললেন, তোমার এত তাড়াতাড়ি উঠতে হবে কেন? বিছানায় গিয়ে শুয়ে থাকলেই ঘুম ধরে যেত। রান্নাঘরে তোমার কোনো কাজ নেই, রুমে গিয়ে বসে থাকো, যাও। বেলা ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আমাকে কোনো কাজ দিন না প্লিজ। আজকে আপনাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগবে না। আমি থাকতে আপনি কেন কাজ করবেন? ফাহমিদা বেগম কাজ বন্ধ করে বেলার দিকে তাকালেন। গম্ভীর স্বরে বললেন, আন্টিকে আম্মা ডাকতে হবে, এটাই আপনার কাজ, এটাই শেষ করুন। বেলা ফাহমিদা বেগমের এক হাত আলতো স্পর্শ করে বলল, মা বললে হবে না? অনেকদিন মা ডাকি না। সামান্য কথাতেই ফাহমিদা বেগমের চোখে জল নেমে এলো। চোখে জল রেখে মৃদু হেসে বেলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার যা ইচ্ছা দেখো। মা না থাকার কি যন্ত্রণা সেটা তারাই বোঝে যাদের মা নেই। কি একটা ভারী বোঝা বয়ে বেড়াতে হয়। পৃথিবীতে এত মানুষের ভিড়ে মায়ের শূন্যতা তবুও শেষ হয় না। তোমার মায়ের মতো ভালো হতো হয়তো বাঁচতে পারবো না, কিন্তু তুমি আমার মেয়ের মতোই থাকবে, আর কোনো কষ্ট তোমার নাগাল না পাক।
বেলার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ল গতকালের মেসেজের কথা। মনে প্রশ্নের উত্থান ঘটল, কে আবার তার ক্ষতি করতে চাইছে? কেনই বা চাইছে? এরকম মেসেজ কল করার কারণ কি হতে পারে? হেলাফেলা করে ভুল করছে না তো? বেলা ফাহমিদা বেগমের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। ফাহমিদা বেগম এদিক ওদিক তাকিয়ে চোখটা মুছে নিলেন। বেলা সবকিছু ভুলতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বলল, মা বাবা কোথায়, ঘুমোচ্ছেন? ফাহমিদা বেগম দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন, সে চা খেতে গিয়েছে। বাবা বাসায় চা খায় না? স্টলে অনেকে থাকে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তার ভালো লাগে। বাসায় তো আর এই রকম পরিবেশ পান না, তাই ওখানেই যায় সকাল সন্ধ্যা। বেলা নরম কণ্ঠে বলল, আপনার ছেলে ঘুম থেকে উঠে কখন? ফারাজ ও 9:30টার দিকে হাসপাতালে চলে গেছে। 8:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যায়। তাহলে উনিও বাদ, আমি আর আপনি প্রতিদিন চায়ের আসর বসাবো, আমাদের ভালো সময় যাবে। আগামীকাল থেকে হবে। এবার 1 কাপ চা করে ফরাজকে ডেকে তুলো গিয়ে। ফাহমিদা বেগম মুচকি হেসে বেলার গাল টেনে দিয়ে বললেন। বেলা যখন রুমে এলো তখন 8:20 বাজে। ফারাজ তখনও ঘুম থেকে ওঠেনি। বেলা চায়ের কাপটা সাইড বক্সে রেখে ফারাজের পাশে গিয়ে বসলো। কি বলে ডাকবে সেটাই ভেবে পাচ্ছে না। এদিকে দেরি করলেও চা ঠান্ডা হয়ে যাবে ভেবে ফারাজের মাথায় আলতো করে হাত রেখে নিচু স্বরে ডাকতে থাকলো। ফারাজ ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো বেলার দিকে। বেলার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘুম জড়ানো গলায় বলল, কটা বাজলো? বেলা ঘড়ি দেখে জবাব দিল, 8:30 বাজতে 5 মিনিট বাকি। ফারাজ বিছানার পিছনের দিকে সরে গিয়ে হাত বাড়িয়ে বলল, এই 5 মিনিট তুমি আমার পাশে শুয়ে থাকবে, এসো। চকিতে আরো একটু দূরে সরে বসলো বেলা। ফারাজের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, আপনি উঠুন জলদি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে চাটা শরবত মনে হবে, মা রান্নাঘরে আছে, হেল্প করতে হবে আমার। ফারাজ বেলার হাত ধরে এক ঝটকায় নিজের সন্নিকটে নিয়ে এলো। দুজনের নিঃশ্বাসের মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। খোপা করে রাখা চুলগুলো অবিন্যস্ত হয়ে চোখে মুখে লেপটে গেল। ফারাজ নিজের মুখের ওপর থেকে বেলার চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, এই চুলের গন্ধে ঘুম আসছে আবার। বউ নিয়ে কি ঘুমাতে পারবো? বেলা ভ্রু উঁচিয়ে বলে উঠল, ছুটি নিন তবে। ছুটি নিলে সবসময় কাছে পাবো? কথাখানা বেলার চোখে চোখ রেখেই বলল ফারাজ। বেলা লজ্জায় অন্যদিকে তাকালো। ফারাজ বেলার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিতেই বেলা তৎক্ষণাৎ উঠে বসলো। ফারাজ দ্বিতীয়বারের মতো বেলাকে টেনে নিজের পাশে শুয়ে দিল। এক হাত বেলাকে ভেদ করে ওপাশের বিছানায় ঠেকলো। ফারাজের দু বাহুতে বন্দি হলো বেলা। ফারাজকে এগুতে দেখে চোখ বন্ধ করে নিল সে। বেলাকে চোখ বন্ধ করতে দেখে থেমে গেল ফারাজ। ঠোঁট টিপে হাসতে থাকলো বেলাকে দেখে। ফারাজের আর কোনো স্পর্শ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলল সে। বেলা চোখ খোলার সাথে সাথেই ফারাজ এবার ফিক করে হেসে ফেলল। সরে গিয়ে বলল, তুমি কি ভেবেছিলে তোমাকে চুমু দিব? রাতে দিলাম, হয়নি, আরো লাগবে? ফারাজের কথা কানে পৌঁছাতেই চোখ বড় বড় হয়ে যায় বেলার। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করছে যেন। তার মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাওয়ার মুখ্য সময় এটাই। বেলাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ফারাজ আবারও দুষ্টুমি মিশ্রিত গলায় বলে উঠল, কোথায় দিব বলো? গালে নাকি ঠোঁটে? আর কটা লাগবে একবারে বলে দাও। ক্ষণে ক্ষণে দিতে পারবো না, আমিও তো মানুষ নাকি? বেলা চোখ মুখে বিস্ময় ভাব ফুটিয়ে পড়ল, থামবেন আপনি? কি সব বলে যাচ্ছেন তখন থেকে, লজ্জা লাগছে না আপনার? ফারাজ চাপা গলায় বলল, বিয়ের পর সব স্ত্রী বুঝে যায় পৃথিবীর সব পুরুষ তার স্ত্রীর কাছে একটা নির্লজ্জ প্রাণী। তুমিও বুঝে যাবা, শুধু কথায় কথায় চিৎকার দিও না। বাসায় বাবা আর আম্মাও আছেন, ওনাদের কাছে আমি খুবই ভদ্র। তুমি এরকম চিল্লাচিল্লি করলে কোনো উপায় না পেয়ে পাশের ফ্ল্যাটে শিফট হতে হবে, এটা কিন্তু খারাপ দেখায়। বেলার মুখটা যেন দমকা হাওয়ায় বাতি নিভে যাওয়ার মতো দপ করে নিভে গেল। অসহায় ভঙ্গিতে বলল, প্লিজ ছাড়ুন, রান্নাঘরে যাই। কোনো বাধা বিপত্তি ঘটল না। ফারাজের বাঁধন আলগা হলো। কথা শেষ হতেই ছেড়ে দেওয়াতে বেলার কেমন সন্দেহ হলো। পুনরায় নিচু স্বরে বলল, রাগ করলেন? আচ্ছা ধরে থাকুন আমায়, ছাড়তে বলবো না। রাগ করবেন না তবুও? আই এম সরি। ফারাজ উঠে বসলো। বিছানা থেকে নামার পূর্ব মুহূর্তে বলে উঠল, ফ্রেশ হয়ে এসে একটা টাটকা চুমু দিচ্ছি, দাঁড়াও।
বেলা অসহায়ের মতো কপালে হাত রাখলো। ফারাজ কিছুক্ষণ স্থির চোখে বেলার দিকে তাকিয়ে থেকে আবারও বলল, শুধু চুমুতেই হবে তো? আবার জড়িয়ে ধরার আবদার করবে না তো? আমি আবার নরম মনের মানুষ কিনা দেখা গেল তোমার আবদার ফেলতে পারলাম না। বিস্ময় যেন বেলার চোখে মুখে লেগে আছে। সকালে বেহিসাবি লজ্জায় কাটবে কে জানতো। সে ভ্রুযুগল শটান বিস্তৃত করে বলল, যাবেন আপনি? ফারাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যেতেই তো চাইছি, টানছো কেন? টানছি মানে? মনে মনে ঠিকই বলছো, থেকে যেতে। আমি সেটা অনুভব করতে পারছি। বেলা এবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। ফারাজ ঠোঁট টিপে হাসি আটকে বলল। ফারাজের কথা শেষ না হতেই বেলা উঠে ফারাজের মুখে হাত চেপে ধরল। চোখ ছোট ছোট করে অসহায় কণ্ঠে বলল, প্লিজ কিছু চাইবো না, এবার তো যান। আমাকে এই একদিনে লজ্জায় মেরে ফেলবেন না, আমি তাকাতে পারছি না। আপনার আম্মার মুখোমুখি হতে ভয় লাগছে আমার। যদি জবটা না হয় সেটা বড় কথা না, কথা হচ্ছে উনি যদি আমাকে কিছু বলেন। নীরার কথায় ভ্রু কুচকে তাকালো সাদমান, বলল, কি বলবে? আপনি আমার মুখোমুখি হতে আসলেই ভয় পাচ্ছেন। নীরা ওপর মাথা ঝাঁকালো, আমতা আমতা করে বলল, যদি জবটা না দেন উনি, আপনি কিন্তু তাহলে জোর করতে পারবেন না। আমি অন্য কোথাও ঠিক আমার ব্যবস্থা করে নেব। সেটা পরে দেখা যাবে, এখন চলুন তো। কতক্ষণ লাগবে? রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে মিনিট 10 লাগবে। গাড়িতে গেলেই হতো, কিন্তু মনে হলো হেঁটে গেলে ভালো লাগবে। আপনার অসুবিধা হচ্ছে না তো? নীরা দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, অসুবিধা হবে কেন? আমার হেঁটে অভ্যাস আছে। বাবা অনেক বছর পঙ্গু হয়ে বাড়িতে ছিলেন, সব কিছুর সাথেই মানিয়ে চলতে হয়েছে। নিজেই এটা ওটা করে নিজের দায়িত্ব নিয়েছিলাম, তাই এখানে আসার পর ওদের টাকায় খেতে আমার রুচিতে বাজছে। সাদমান সপ্রশ্ন দৃষ্টিতে নীরাকে দেখল, বলল, আপনার বাবা পঙ্গু ছিলেন? কি হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। সাদমানের দিকে তাকিয়ে বলল, ওসব আর মনে করতে চাই না, আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। ঠিক আছে, বাদ দিলাম। এখন বলুন, সোজা আম্মার কাছে যাবেন নাকি কিছু খাবেন? এখানে ভালো রেস্টুরেন্ট আছে। কিছু খাবো না। জবটা হয়ে গেলে আমি অন্য বাসায় উঠবো। ভাইয়া ভাবি পার্সোনাল স্পেস পাবে, তাহলে আমার তাদের মাঝে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, বুঝছি। সকাল সকাল শপে উপস্থিত হলে আন্টি রাগ করবেন না? প্রত্যেক শপেরই তো সকাল সকাল কাস্টমার চায়, আমি যাচ্ছি জব চাইতে। এত নিচু করে দেখছেন কেন? আপনার এই নিজেকে ছোট করে দেখাটা মোটেও ভালো লাগছে না। দুঃখিত। সাদমান নীরার কথার পৃষ্ঠে আর কোনো কথা বলল না, হেঁটে চলল সোজা পথে। থানা থেকে এগিয়ে এসে হাতের বাম পাশ ধরে এগিয়ে যেতে হয় সাদমানের মায়ের শপে। রাস্তার দুই পাশেই মাথা চারা দিয়ে উঠেছে প্রয়োজনীয় সব কিছুর দোকান। পায়ের জুতো থেকে শুরু করে ড্রেস, ঘর সাজানোর প্রয়োজনীয় সব কিছু এবং সংসার সাজানোর জন্য সব কিছু পাওয়া যায়। নীরা হাঁটার সময় এপাশ ওপাশ সব কিছু দেখছিল। হঠাৎ সাদমানের হ্যাচকা টানে টাল সামলাতে না পেরে সাদমানের গায়ের উপর পড়ে গেল নীরা। সা করে একটা বাইক বেরিয়ে গেল খুব কাছ দিয়ে। সাদমান তৎক্ষণাৎ নীরাকে সোজা করে দাঁড় করে তীক্ষ্ণ নজরে রাস্তার সামনের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাইকের সিট পশ্চাৎ দেশে থাকলেই উঠতে ইচ্ছে করে, তাই না? নাকি টয়লেট সেফে বসে যে তাড়াতাড়ি বাড়ি যেয়ে ছোট অফিসে দৌড়াতে হবে? জানো, একটা মাথায় আবার হেলমেটও নেই। সাথে বাইকটা থাকলে 15,000 জরিমানা ঠকে দিতাম, তখন মজা বুঝতো। পুলিশ বাড়ির মানুষের সাথে থাকুক আর প্রেমিকার সাথেই থাকুক, বেআইনি কিছু দেখলেই পুলিশি সত্তা জাগ্রত হয়ে যায়। এই যেমন কয়েক সেকেন্ডেই ধরেই নিল বাইকে থাকা ছেলেটির মাথায় হেলমেট নেই। নীরা সাদমানের চটে যাওয়া তিরিক্ষি মেজাজ দেখে শুকনো ঢোক গিলল। সে নিজেও আনমনে এপাশ ওপাশ দেখছিল। এত কাছ দিয়ে বাইক কখন এলো টের পায়নি সে। সাদমানের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, আমরা এবার যাই, প্লিজ ছাড়ুন না, আমিও একটু অসাবধানে হাঁটছিলাম। আপনাকে আমি খেলার সময় এখানে দাঁড় করিয়ে রাখবো, তখন চারপাশ দেখবেন। হাঁটার সময় তামাম দুনিয়া দেখছিলেন যেন। আমি সরিয়ে না আনলে থানার পেছনের হাসপাতাল দেখতে হতো। নীরা অসহায় ভঙ্গিতে বলল, সরি, নতুন জায়গা তো
তাই একটু দেখছিলাম। আর হবে না, চলুন। সাদমান আর কিছু বলল না, হাঁটতে শুরু করলো আবার। নীরাও দেরি না করে সাদমানের পাশে পা ফেলা শুরু করলো। বেলা সারা দুপুর শাশুড়ির সাথে রান্না করেছে। ফাহমিদা বেগমের বয়স হয়ে যাচ্ছে, তার উপরে একা সংসারের দায়িত্ব দেওয়া মোটেও ভালো দেখায় না বলে মনে করে বেলা। আগে তো নিজেকেই একা একটা সংসারের দায়িত্ব পালন করতে হয়েছে। বয়সের চেয়ে সময় তাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে। সংসারের এসব ছোটোখাটো কাজ তার কাছে কিছুই মনে হয় না। সংসারে সবার সাথে ভালো থাকতে অবশ্যই মিলেমিশে থাকা প্রয়োজন। এ বাড়িতে বেলার সঙ্গ দেওয়ার মতো আছে শুধু শাশুড়ি। দুজন মিলে কাজ শেষ করলে সারাদিন ফ্রি। ওয়াহাজ এবং মৌয়ের আসার কথা দুপুরেই, তাই বাসার সমস্ত কাজ এবং রান্নাবান্না শেষ করে গোসল দিতে রুমে এলো বেলা। গোসল শেষে কোন শাড়িটা পরবে সেটা ঠিক করতে পারছে না। ফারাজ রাতে বলেছে বিয়ের প্রথম 1 মাস অন্তত প্রতিদিন শাড়ি পরতেই হবে। ওয়ার্ড্রবে এত পরিমাণ শাড়ি দেখে সে কনফিউজড, কোনটা রেখে কোনটা পরবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত না নিতে পেরে ফারাজের থেকে শুনে শাড়ি পরবে বলে ঠিক করলো সে। ফোনে চার্জ না থাকায় ফোনটা চার্জে বসিয়েছিল রান্নার সময়, তারপর আর ফোনের কাছে আসা হয়নি। ফারাজ এই সময়টায় ফোন করতে পারে ভেবে জিহ্বায় কামড় দিল বেলা। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতেই যেন মাথায় বাজ পড়ল। 2 ঘন্টা আগে থেকে কল আসা শুরু করেছিল, একটা দুটো না, মোট 23টা মিস কল উঠে আছে। বেলা তাড়াতাড়ি করে কল ব্যাক করবে, তখনই দরজার দিকে চোখ যেতেই চোখ যেন বেরিয়ে আসার জোগাড়। ফারাজ অলরেডি বাসায় চলে এসেছে। শুকনো একটা ঢোক গিলে ফোনটা নিচে রাখলো। ফারাজকে দেখে জোরপূর্বক হাসির চেষ্টা করলো সে। ফারাজ বেলাকে পাত্তা না দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে রুমের দিকে এলো। বেলা তখনও পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। ফারাজ প্যান্টের সামনের পকেট থেকে ছোট্ট সাইজের 2 রঙের গোলাপ বের করে বিছানার উপর রাখলো। মুখ মলিন তার। বেলার সাথে এখনো কোনো কথা বলেনি সে। ওয়ালেট ওয়াচ যথাস্থানে রেখে শাড়ির বোতাম খুলতে খুলতে বেলার দিকে তাকালো। বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকিয়ে আছে। ফারাজকে তাকাতেই দেখে বলে উঠল, ফোনটা সাইলেন্ট ছিল, আপনি কল দিয়েছিলেন আমি একটুও বুঝতে পারিনি। রান্নাঘরে ছিলাম, আই এম সরি। এরপর থেকে আমি কখনো ফোন সাইলেন্ট রাখবো না। বেলার বুক কাঁপছে। একবার ফারাজের দিকে তাকাচ্ছে, আরেকবার নিচে নিজের পায়ের দিকে তাকাচ্ছে। বিয়ের 2য় দিনই কি বকা শুনতে হবে তার। বিছানায় ফুলের দিকে চোখ যেতেই মনে হলো রাগ দেখালো, আবার ফুল আনবে কেন। ফারাজ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। বেলার ভীষণ অস্বস্তি লাগছে। এগিয়ে গিয়ে বিছানা থেকে হলুদ আর গোলাপি রঙের ফুল দুটো নিয়ে ফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, আমাকে আই লাভ ইউ বলুন, দেখবেন ভালোবাসি বললে রাগ কমে যায়। তার বাচ্চামি দেখে নিজের রাগ আর ধরে রাখতে পারল না ফারাজ। ফিক করে হেসে ফেলল। বেলার মুখেও ফুটল অপ্রস্তুত হওয়ার হাসি। ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টান দিল। ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টেনে নিল। বেলা ফারাজের বুকে মুখ লুকিয়ে বলল, আপনাকে দেখে আমার ভয় লাগছিল জানেন। ফারাজ বেলার মাথায় একটা চুম্বন আঁকলো, হেসে বলল, বউরা বরকে ভয় পেলে সংসার সুখের হয়। যে সংসারের উল্টোটা ঘটে সেখানে সুখ থাকলেও মানসিক শান্তি দুর্লভ হয়ে যায়, ধরা দেয় না। আমি আর ফোন সাইলেন্ট করে রাখবো না, গোসল দিতে যাব। শাড়ি রেখে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা পরবো। তুমি যেটা পরবে সেটাতেই তোমাকে সুন্দর লাগবে। তবুও ভাইয়ারা কখন আসবে? দুপুরে এখানে এসে খাবে। তাড়াতাড়ি তৈরি হয় না, চলে আসবে এখনই। দুজন আলাদা গোসলে গেলে দেরি হয়ে যাবে, চলো একসাথে যাই। বেলা এক ঝটকায় ফারাজকে সরিয়ে দিয়ে লজ্জা মাখা মুখে বলে উঠল, সরুন তো, সবসময় ফাজলামি। ফারাজ হাসতে হাসতে বলল, আরে ভালো কথা বললাম তো, খারাপ কি বলেছি? আপনি আগে ফরজ পালন করুন, তারপর সুন্নতের দিকে যাবেন। আপনি গোসল শেষ করে এসে নামাজ পড়ে নিন। ফারাজ ব্যালকনি থেকে তোয়ালে নিয়ে বলল। ফারাজ ওয়াশরুমে ঢুকবে তখনই বেলা বলে উঠল, শুনুন, স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাও কিন্তু সুন্নাহ। ফারাজ কিছু না বলে মৃদু হেসে গোসলে ঢুকল।
বিকেল 4টা। ব্যালকনিতে গল্পের আসর বসেছে। ওয়াহাজ, মৌ, বেলা, নীরা, ফাহমিদা বেগম বসে চায়ের আড্ডায় মেতে উঠেছে সবাই। মহিব সাহেব দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছেন। কিছু মানুষের দুপুরে খাবার পেটে পড়তেই চোখে ঘুম চলে আসে। মহিব সাহেব ঠিক সেই রকম মানুষ। খাওয়ার পর শোবার ব্যবস্থা করে দিলেই পরিবেশ শান্ত। ফারাজ দুপুরে সবার সাথে দুপুরের খাবার শেষ করে সাথে সাথে বেরিয়ে গিয়েছে। সবার সাথে শুধু সাক্ষাৎ এবং ভালো মন্দের খোঁজ নেওয়া সম্ভব হয়েছে তার পক্ষে। বিয়ের পরদিনও হসপিটালে দৌড়দৌড়ি করতে হচ্ছে তার। সেখানে ডাক্তারের কমতি থাকায় বেলাকে সময় দিতে পারছে না সে। রোগী দেখতেই নাস্তানাবুদ অবস্থা। তার উপর দুপুর 2:30 থেকে 8:30 পর্যন্ত চেম্বারে বসতে হয় তাকে। তারপর হসপিটালে আরেকবার ঘুরে বাসায় ফিরতে হয়। যেদিন কোনো অসুবিধা থাকে না সেদিন 9টার মধ্যেই বাড়ি ফিরে যায়। কিন্তু রোগীর চাপ থাকলে 10:30, 11টা বাজা কোনো ব্যাপারই না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালে গিয়ে শুধু একটাবার কল করে বেলাকে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল। তারপর 2-1টা টেক্সট। হুট করেই অচেনা সেই নাম্বার থেকে কল চলে আসায় বুক কেঁপে উঠল বেলার। মুখের রং বিবর্ণ হয়ে গেল তার। ঘন ঘন চোখের পাতা ফেলতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে চকিতে কলটা কাটল সে। সবার চোখ এড়িয়ে গেল ব্যাপারটা। সবার আড্ডা চলছে। এমন সময় ওয়াহাজ ফাহমিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, গ্রামের ওই বাড়িটাই সবাই মিলে একদিন গেলে হয় না? ছোটোখাটো আয়োজন করে সবাই 2 দিন থেকে এলে কেমন হয় বলুন তো? অনেক দিন কোথাও যাওয়া হয় না। ওয়াজিহা আর ফারাজের বিয়ে উপলক্ষে এবার যাওয়া যেতেই পারে। ফাহমিদা বেগম মুখে হাসি লেপটে বললেন, হ্যাঁ, যেতেই পারো। বাবুকে বলো ছুটি নিতে, 4 জন গিয়ে ঘুরে এসো। ওয়াহাজ তৎক্ষণাৎ বলে উঠল, 4 জন কেন, সবাই যাব। আমি ফারাজের সাথে কথা বলবো। নীরা পাশ থেকে নীরবতা ভেঙে বলল, আমি তো নতুন জব নিলাম সাদমান সাহেবের মায়ের ওখানে। এখনই ছুটি কিভাবে নেব? আপনারা বরং গিয়ে ঘুরে আসুন। মৌ বলে উঠল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ভাইয়া সব ব্যবস্থা করে নিবে। ভাবি, কিছু বলছো না যে? শেষ প্রশ্নটা মৌ বেলার উদ্দেশ্যে ছুড়ে দিল। বড় ভাবির মুখে ভাবি ডাক শুনতে কেমন উইয়ার্ড লাগছে তার কাছে। বেলা মৌয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ধুর ভাবি, মজা করো না তো। মজা কোথায় করলাম? এই যে ভাবি বলছো। ভাবি হও, ভাবি বলবো না? তুমি আমার বড় ভাবি, তুমি নাম ধরেই ডাকবা। সেটা হবে না। ওই বাড়িতে আমি ভাবি আর এ বাড়িতে তুমি। বেলা মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে কপালে হাত রাখলো। বেলার অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল সবাই। রাত 9টা। শাশুড়ির রুম থেকে মাত্রই সে নিজেদের রুমে এলো। ফারাজ কল দিয়েছে বলেই তাড়াতাড়ি চলে এলো সে। 7:30টার দিকে মৌ, ওয়াহাজ, নীরা সবাই বাড়ি ফিরেছে। বেলারও আজ ওদের সাথেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফাহমিদা বেগম বললেন ফারাজ বেলাকে নিয়ে কোনো এক সময় ঘুরে আসবে। ব্যাস, ওয়াহাজ আর জোর করেনি। সে চায় বোন যেখানেই থাকুক ভালো থাকুক। বেলা ফোনটা নিয়ে ব্যালকনির চেয়ারে গিয়ে বসলো। দ্বিতীয়বার কল আসায় চট করে রিসিভ করে ফেলল সে। সালাম দিতে চুপ করে রইল বেলা। ফারাজ সালামের জবাব দিয়ে বলল, কি করছো? বেলা বাহিরের দিকে দৃষ্টি ফেলে বলল, এই তো কিছু করি না, আমার রুমে থেকে মাত্র রুমে এলাম। আপনি কি করছেন? ফারাজ সোজা সাপটা জবাব দিল, বউকে মিস করছি। আর কিছু করছেন না? বুকটা টন টন করছে। কত ঘন্টা হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরি না। দুপুরে আসার সময় সবাই থাকায় তোমাকে তো কাছেই পেলাম না। আসবেন কখন? তুমি যদি বলো তাহলে এখনই। সত্যি করে বলুন। 10 মিনিট পর রেজিস্টার খাতায় সিগনেচার করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আসুন। শাড়ি পরে আছো? আপনি তো বলেছিলেন শাড়ি পরেই থাকতে হবে। কষ্ট হচ্ছে? আমার অভ্যেস আছে। আপনি জলদি চলে আসুন। বউ, আমাকে মিস করছো? বেলা একটু ভেবে বলল, অনেক। রাখো, আসছি। আল্লাহ হাফিজ। বেলা ফোন রাখতে বাহির থেকে এক টুকরো পাথর এসে ঠক করে বেলার কপালে আঘাত করে। মুখ থেকে বেরিয়ে আসে আশ শব্দ। কপালে হাত চলে যায়। বাহিরের নিচে তাকাতেই দেখতে পায় তাদের বাড়ির প্রাচীরের বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার হওয়ার দরুন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কে দাঁড়িয়ে আছে সেটা জানার চেষ্টা করলো সে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারল না।
উঠে দাঁড়াতেই বাহিরের লোকটি রাস্তার দিকে হাঁটা দিল। মেঝেতে চোখ যেতেই টের পেল সাদা কাগজের টুকরো সেখানে পড়ে আছে। সাথে সাথে সেটা হাতে তুলে নিল সে। হাতে নিয়ে বুঝতে পারল বাহিরের সাদা কাগজ থাকলেও ভেতরে এক টুকরো বড় পাথর। পাথরের গা থেকে সাদা কাগজটা ছাড়িয়ে নিল সে। ভেতরে কিছু লেখা স্পষ্ট হলো। পড়তে থাকলো বেলা। লেখাটা পড়েই ভ্রু কুঁচকে গেল তার। ভয়ে বুক কাঁপছে না এবার। সে কয়েকবারের ঘটনায় বেশ বুঝতে পেরেছে কেউ তাদের ক্ষতি করতে চাইছে এবং সেটার আগে ভয় দেখিয়ে মজা নিচ্ছে। এখন বেলা যদি ভয় পায় তাহলে তাদের মজার খোরাক হয়ে যাচ্ছে সে। কে হতে পারে বিষয়টা ভাবতেই তিনজনের নাম মাথায় আসে তার। এবার সবকিছু শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখাটা যেন রিস্কি লাগছে তার কাছে। ব্যালকনি তার এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। ব্যালকনির দরজা আটকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হাতের ফোনের দিকে তাকিয়ে ভাবতে থাকে ওয়াহাজকে কল করে সব জানাবে কিনা। ভাবনার সমাপ্তি ঘটিয়ে ওয়াহাজকে সব বলবে বলে ঠিক করলো বেলা। ভাইয়ের নম্বর খুঁজে বের করে কল করবেই তখনই অচেনা আরেকটা নম্বর ভেসে উঠল ফোন স্ক্রিনে। বেলা নির্দ্বিধায় কলটা রিসিভ করলো, কারণ সে জানে তাকে এবার হুমকি দেওয়া হবে। এ খেলার ছক সে বুঝে গিয়েছে। বেলা হ্যালো বলতেই ওপাশ থেকে জবাব এলো। তোর ভাইয়ের আয়ু আমার হাতে, যদিও তোর হাতেও একটু আছে, কারণ তুই তোর ভাইয়ের থেকে লুকিয়ে রাখলে সে কয়েকদিন বেশি হাতে পাবে, বাঁচতে পারবে। তুই বলে দিলেই সব বুম শেষ। বেলা ফিচে হেসে বলল, আয়ু তো আল্লাহর হাতে। প্রথমত শিরক করে ফেললি, দ্বিতীয়ত নিজেকে খুব বড় খেলোয়াড় ভেবে নিয়েছিস। বেলাকে চিনলেও নতুনভাবে সৃষ্টি হওয়া ওয়াজিহাকে চিনিসনি। কিসের জন্য পিছে লেগেছি সেটা এখনো বুঝতে পারছি না। অনেকের বাড়া ভাতে ছাই দিয়েছি তো, তাদের মধ্যে তুই কে? কি করেছিলাম তোর? ওপাশের ব্যক্তিটি ক্ষিপ্ত গতিতে বলে উঠল, বয়স কত হলো তোর? 28? তাহলে 10-11 বছর বয়সের কথা চিন্তা কর। বের কর আমি কে, কি করেছিলি তুই আমার সাথে। তোর ভাইকে আমি বাঁচতে দেব না, মানে দেব না। আজ হোক কাল হোক তোর ভাইকে মারবই। নিজের জানের ভয়ে কম সময় তো বিদেশ থাকেনি। এই দেশের মাটিতেই তোর ভাই জান দেবে। প্রতিনিয়ত বিষ খেলেই বেঁচে থাকে, কজন বা প্রাণে বাঁচে। বেলা কিছু বলবে তখনই কলটা কেটে গেল। কল ব্যাক করেও লাভ হলো না। ক্রোধ চেপে বসলো যেন। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দেওয়ালে একটা আঘাত করলো সে। পরেক্ষণে কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। দেরি না করে ওয়াহাজকে কল করলো সে। কলটা প্রথমবারই রিসিভ হলো। ফোন হয়তো ওয়াহাজের হাতেই ছিল। বেলা চাপা শ্বাস ফেলে বলল, ভাইয়া কথা আছে। বেলা সচরাচর ওয়াহাজের সাথে সালাম দিয়ে কথা বলে, কিন্তু আজ সেটার বিকল্প দেখে একটু অবাক হলো ওয়াহাজ। ঠিক আছিস তো বোন? গলা এমন শোনাচ্ছে কেন? ভাইয়া, আমাদের কালো অতীত সামনে আসতে চলেছে। আমাদের সেই কালো অতীতের সম্মুখীন হতে হবে। এত বছর পর আবার কেন ভাইয়া? ওয়াহাজ উঠে দাঁড়ালো। মৌরুমে আসায় সে ইশারায় আসছি বলে বাহিরের দিকে বেরিয়ে এলো। আলতো গলায় বলল, কি হয়েছে? ভাইয়া, এর আগে আমার ফোনে একটা মেসেজ আর কল এসেছিল। কেউ বলেছিল সে ফিরে এসছে, বদলা নেবে, কাউকে ছাড়বে না। আজ যে ঘটনা ঘটলো এটার পর আর আমি চুপ থাকতে পারলাম না। ওয়াহাজ চোখ মুখে বিস্ময় ফুটিয়ে জানতে চাইল, কি ঘটেছে? আমাকে আগে কেন বলনি তুমি? আর কেউ এসব জানে? ফারাজকে বলছো? বেলা চাপা গলায় বলল, না, কেউ জানে না। কিছুক্ষণ আগে আমি ব্যালকনিতে বসেছিলাম, হঠাৎ একটা পাথর এসে আমার কপালে লাগে। মেঝের দিকে তাকিয়ে দেখি কাগজে মোড়ানো পাথর। খুলে দেখি সেখানে লেখা আমাদের দুজনের মধ্যে 2 মাসের মধ্যে কেউ মারা যাবে। বাইরের দিকে তাকিয়ে আমি কাউকে দেখেছি ভাইয়া। আমি স্পষ্ট না দেখলেও বুঝেছি সেটা লম্বা চওড়া দেহের কোনো পুরুষ ছিল। ভাইয়া, আমার চিন্তা হচ্ছে। ভাবনায় পড়ে গেল ওয়াহাজ। দাঁত দিয়ে নখ কেটে থুতু করে ফেলে বলল, নাম্বার আমাকে পাঠাও। আর তুমি একদম চিন্তা করবে না। মানুষ ভয় দেখিয়ে তখনই সফল হয় যখন ভয় দেখানো ব্যক্তি ভয় পায়। নিজেকে শান্ত করো। এসব নিয়ে তুমি একদম ভেবো না। আমি সব দেখছি। সাদমানকে দিয়ে খোঁজ নিচ্ছি। বেলা ওয়াহাজকে 2টা নম্বর পাঠিয়ে দিল। সারা রুম পায়চারি করছে সে। কিছুতেই মাথা থেকে যাচ্ছে না ঘটনাগুলো। কপালটাও একটু ব্যথা করছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হতেই
বুকটা কেঁপে ওঠে বেলার। মনে পড়ে ফারাজের আসার কথা। এখন বুকে হাত দিয়ে নিজেকে ধাতস্থ করে নিল সে। ফারাজকে কিছু বুঝতে দেওয়া চলবে না। ডিভোর্সি মেয়েকে হয়তো কোনোভাবে ভালোবেসে বিয়ে করা সম্ভব, কিন্তু তার অতীতের সবটা সামনে এলে সংসার আদৌ টিকবে তো? ভেতর থেকে আরেকটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বেলার। শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিল সে। মনে মনে সিদ্ধান্ত নিল, সেবার যা করেছিল, এবার প্রয়োজনে ভাই বা নিজেকে বাঁচাতেও আরও একবার কোনো এক নর্দমার কীটকে শেষ করবে সে। অতীতের রূপে আবারও ফিরে যাবে সে। দুনিয়া ভালো মানুষকে কদর করে না। খারাপ হয়ে যদি নিজেদেরকে রক্ষা করা যায়, অন্যের চোখে ভয় দেখা যায়, তবে সেরকম খারাপ হওয়া দোষের কিছু না ভেবে মৃদু হাসল বেলা। বেলার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অনেকদিন স্ট্রেস ফ্রি থাকার পর আজ হঠাৎ এত চিন্তা মাথায় চেপে বসেছে। সব কিছু যেন অসহ্যকর লাগছে তার। ফারাজ এসে ফ্রেশ হতে ঢুকেছে। বেলা ফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। বিছানায় বসে আছে সে। কি হবে এরপর সেটাই চিন্তা করছে। কে হতে পারে লোকটি? এই চিন্তা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। প্রচণ্ড মাথা ব্যথায় মনে হচ্ছে এখনই মাথার এবং ঘাড়ের শিরা উপশিরা ছিঁড়ে যাবে। বারবার কপালের পাশে ঘষছে সে। দরজায় খট করে আওয়াজ হতেই সেদিকে তাকালো বেলা। ফারাজ ফ্রেশ হয়ে বেরিয়েছে। বেলাকে চুপচাপ বসে থাকতে দেখল সে। মুখে হাসি নেই। বেলার মলিন মুখ দেখে বলল। বেলা হাসার চেষ্টা করলো। হাসি ভেতর থেকে আসছে না। প্রাণোচ্ছল হাসিটা কেমন জোরপূর্বক হাসিতে রূপ নিয়েছে। বেলা বলল,